হুম, নাইস, নাইস, নাইস। হুম, সাবাস, সাবাস। আর যদি তোর সার্কুলার আর লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট হচ্ছে পিচ বাই সিএসটি। ওকে, চলো, ঠিক আছে। আর ডাউট বল, আর ডাউট বল। ডিপিকিউ সলভ করেছিস? শিওর? সত্যি তো? সব কটা তো? ডিপিকিউ টু, ডিপিকিউ টু কি এখানে পাবো? হ্যাঁ, এই তো। ওয়ানে কোনো ডাউট নেই, টুতে, টুতে বলো কোশ্চেন নাম্বার মনে আছে? এগুলো এটা সলভ করেছিস তো? এ তো নোটসেরই কোশ্চেন, 5890 অ্যাংস্ট্রম। একদম, একদম, একদম। তাও একবার প্র্যাকটিস করে নিবি। এটাও দেখ নোট সেটটাই। ও, এটাও দেখ নোট সেটটা 0.2 অ্যাম্পিয়ার হয়েছিল মনে কর। হুম, একদম পুরো লেকচার বেসিসে থাকবে। সুস্মিক, সুস্মিক কত কিছু পাচ্ছি না কত। কোয়েশ্চেন নাম্বার গুলো না যখনই ডাউট হবে তখনই কোয়েশ্চেন নাম্বার, ডিপিকিউ নাম্বার আমাকে মেসেজ করে রাখবে। তাহলে কি হবে, পরে এই খোঁজার টাইমটা আমাদের লাগবে না। একদম, যখনই কোয়েশ্চেন করতে গেলে ডাউট হবে, ব্যাস স্যার ডিপিকিউ কোয়েশ্চেন নাম্বার দিস। সিসমিক, 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 ওয়্যার ইজ, কই রে? যাই হোক, চল তুই তাহলে দেখে আমাকে বলিস পরে। আমাকে আজকে কাজগুলো স্টার্ট করি, এমনি হাতে 1 ঘন্টা সময় আছে। চলো, লেকচার 3 আমাদের হোমওয়ার্ক ছিল, লেকচার 3 ঝামাঝাম হোমওয়ার্ক গুলো সলভ করি। লেকচার 3 মাঝে কোনো হোমওয়ার্ক তো নেই? মাঝে নেই, লাস্টে আছে। হ্যাঁ করেছিলাম, লাস্টে দুটো আমি অ্যাড করে দিয়েছি না, ছিলই তো, এটা ছিলই, কোশ্চেনেই ছিল। তাহলে এটা করবো লেকচার 4, তাহলে আজকে স্টার্ট করা যাবে সুন্দরভাবে। চল ফটাফট 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 বলে দিই কি বলছে, কি বলছে। এগুলো কিন্তু নোটসে লিখে নিস, হোমওয়ার্ক যখন নোটসে লিখে নিতে হবে। স্ক্রিউ গেজ কিসের? খাতা যদি ইম্পর্টেন্ট কিছু পাস লিখে নিস, পিডিএফ থাকবে, পিডিএফ দেখে নোটসে ভালো করে লিখে নিবি। A screw gauge has 50 divisions on its circular scale given, given question পড়বো, ডিটেলস লিখবো। নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন 50 and its screw moves by 1 millimeter, আচ্ছা, বাই টার্নিং 2 রোটেশনস, দুবার রোটেশনে 1 মিলিমিটার যায়, দুবারে 1 মিলিমিটার, একবারে কত? 1/2, ওটাই পিচ। কি বললাম, কি বললাম? দুবার রোটেশনে 1 মিলিমিটার যায়, তাহলে একবার রোটেশনে 1/2, ভেরি কমন সেন্স। তাহলে ওটাই পিচ, তাহলে পিচ হচ্ছে 1/2 মিলিমিটার। when the flat end of the screw is in contact with the stud, যখন কন্ট্যাক্টে থাকে, আচ্ছা ওইগুলোই তো কোশ্চেন, এগুলোই তো কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা, এটা যেহেতু কোশ্চেন আছে, দেখ বলেছে, দেখ ফাইন্ড দ্য পিচ, তাহলে এটা আমাকে একটু ভালোভাবে লিখতে হবে। ফার্স্টে হচ্ছে রোটেশনস, একটু ভালো করে লিখে দিচ্ছি বোর্ডসের জন্য, রোটেশনস, আর এটা হচ্ছে ডিস্টেন্স। রোটেশনস আর ডিস্টেন্স, দুবার রোটেশনে কত যায়? 1 মিলিমিটার, একবার রোটেশনে 1/2 মিলিমিটার, এরকম বলতে হবে। বলে আমি বলবো পিচ ইকুয়ালস টু 1/2 মিলিমিটার। ক্লিয়ার হলো? এটা এইভাবে করলাম কারণ কোয়েশ্চেনে বলেছে, না বললে আমি ওখানে ডিরেক্ট লিখতাম। পরেরটা, সেকেন্ড কেসে বলেছে লিস্ট কাউন্ট, দেখ লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট ইকুয়ালস টু, ইয়েস, তাহলে পিচ হচ্ছে, এটাকে 1/2 রাখলাম, আর সিএসডি খেয়াল কর 50 আছে, সিএসডি খেয়াল কর 50 আছে, তাহলে 0.01 মিলিমিটার হবে, 1/100 আসছে। দারুণ ইনস্ট্রুমেন্ট, অনেক ছোট মাপতে পারছে। থার্ড,
জিরো এরর মাপতে বলেছে, তার জন্য নেক্সট লাইন, when the flat end of the screw is in contact with the stud, একদম কানেক্ট করে দিয়েছি। জিরো অফ দ্য সার্কুলার স্কেল লাইজ বিলো দ্য বেস লাইন, সার্কুলার স্কেল কিরকম আছে, বিলো বেস লাইন, দুটো জিনিস শিখিয়েছিলাম, অ্যাবাভ আর বিলো। আচ্ছা, ফোর্থ ডিভিশন অফ সার্কুলার স্কেল ইজ ইনলাইন, তাহলে সার্কুলার স্কেল রিডিং 4 4। বারবার বলেছিলাম এরর ক্যালকুলেশনে মেন স্কেল রিডিং অলওয়েজ 0 হয়, তাহলে দেয়ারফর 0 এরর কত হবে, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট, মেন স্কেল 0, সার্কুলার 4, লিস্ট কাউন্ট 0.01, তাহলে আলটিমেটলি 0.04 মিলিমিটার। এইটুকু যদি কেউ করে দিয়ে আসে, এটা 3 মার্কসের কোয়েশ্চেন, 2 1 2 পেয়ে গেল। এটাতে হাফ টিচার কাটতেও পারে, বিকজ দিস ইজ ইনসাফিসিয়েন্ট অ্যান্সার, কারণ সার্কুলার স্কেল বিলো আছে, বিলোতে আমি শিখিয়েছিলাম, বিলোতে আমরা শিখেছিলাম কাকা, বিলোতে বিলোতে পজিটিভ এরর মনে পড়ছে, বিপি দিয়ে বুঝিয়েছিলাম, বিলো পজিটিভ বিলো পজিটিভ বিলো পজিটিভ, তাহলে এখানে অ্যান্সার, হ্যাঁ, তাহলে লিখতে হবে জিরো এরর, জিরো এরর ইকুয়ালস টু প্লাস 0.04 মিলিমিটার, যদি ব্র্যাকেটে লিখে দাও পজিটিভ জিরো এরর, ব্যাপারটা আরো সুন্দর হয়, টিচার আরো বড় খুশি হয়ে যাবে। এররটা কেমন, এররটা পজিটিভ, কমপ্লিট অ্যান্সার। পরেরটা, সার্কুলার হেড of a screw gauge divided into 50 divisions, ঠিক আছে, একই গল্প, সার্কুলার হেড মানে সার্কুলার স্কেল, তাহলে নাম্বার অফ সিএসডি দেওয়া আছে 50, the screw moves 1 মিলিমিটার, একই জিনিস দেখ, 1 মিলিমিটার যাচ্ছে দুটো রেভলিউশনে, নিশ্চয়ই পিচ আছে, তাহলে আমাকে ভালোভাবে লিখতে হবে, এখানে লিখবো রোটেশনস, এখানে লিখবো কত গেল ডিস্টেন্স, ডিস্টেন্স মুভড, তাহলে রোটেশন কটা, দুটো রোটেশনে 1 মিলিমিটার, একটা রোটেশনে 1/2 মিলিমিটার, তাহলে লাস্ট এখানে রিপোর্ট করবো অ্যান্সার, তাহলে পিচ ইকুয়ালস টু 1/2 মানে 0.5 মিলিমিটার, তাই তো, আগে ওটা কি লিখেছিলাম, একটা হাফই রেখেছি, ঠিক আছে, চল ক্লিয়ার। পরেরটা, ও লিস্ট কাউন্ট হয়ে গেল, হয়ে গেল, সেম সেম সেম, পিচ বাই নাম্বার অফ সিএসডি, তাহলে পিচ 0.5, 0.5 হাফ রেখে দিই, তাহলে আমার ক্যালকুলেশন করতে ইজি হবে, তাহলে এটা হাফ রাখলাম, সিএসডি অলরেডি 50 আছে, তাহলে 0.01 মিলিমিটার, বোঝা গেল, সেম একই টাইপ অফ কোয়েশ্চেন। চলো, আর এখানে ছিল না, তাই তো, বেশ, সাবাস। তাহলে আমরা লাস্ট ইনস্ট্রুমেন্ট পড়বো, পেন্ডুলাম। আমাদের সিলেবাসে মেজারমেন্টে 3টে ইনস্ট্রুমেন্ট পড়তে বলা হয়েছে, ইউনিটস তো শিখেছি আগে, মেজারমেন্ট চলছে, মেজারমেন্টে কি করলাম আমরা মনে কর, প্রথমে কি করলাম, তারপরে ইয়েস, আজকে পেন্ডুলাম, পেন্ডুলাম, হ্যাঁ চলো, পেন্ডুলাম ভেরি ইজি জিনিস, দারুণ ইন্টারেস্টিং জিনিস, মজা আসবে। আজ একটা রিভিশন কোয়েশ্চেন, তাড়াতাড়ি সলভ কর দেখি এটা, তারপর পেন্ডুলাম স্টার্ট করছি, ফাটাফাট করবি এটা, কর জলদি করবি, আগের কনসেপ্টের উপর, স্ক্রু গেজের উপর, ফাটাফাট পর, ফাটাফাট কর, সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, এরর নিয়ে কিছু বলা নেই, সো চিল, একদম চিল লাইফ। কে বললো, কর, ওটা কাজে লাগবে, হুম, একদম একদম একদম, 9-10টাকে যেটুখানি আছে ওইটুখানি, যদি ভাবিস পরবর্তীকালে সায়েন্স পড়বি, হায়ার ফিল্ডে যাবি, আমি বলবো সব কর, তাহলে 11-এ গিয়ে হেভি প্রবলেম হবে, এগুলো আবার 11-এ আসবে।
এ ভাই চ বলি। সাবাস, সাবাস, ভেরি ভেরি। হ্যাঁ, পিচ অফ আ স্ক্রিউ গেজ ইজ গিভেন, ভেরি নাইস। তাহলে গিভেন, তাহলে পিচ ইকুয়ালস টু 1 মিলিমিটার and circular scale has 100 divisions, তাহলে সার্কুলার স্কেল ডিভিশনস 100, এর কিন্তু ইউনিট হয় না, এটা তো ঘরটাকে বোঝায়। in the measurement of diameter of a wire, main scale reading MSR, main scale reading 2 মিলিমিটার, অলওয়েজ ইউনিট চেক করবি, সিমিলার না হলেই কেস হবে। সার্কুলার স্কেল রিডিং 45 মার্ক, 45 নম্বর দাগ ম্যাচ করেছে, কোইনসাইড উইথ দ্য বেসলাইন, 1 নম্বর লিস্ট কাউন্ট। অলওয়েজ ফর্মুলা লিখতে হবে স্কুল এক্সামের জন্য, বোর্ডেও তাই, পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন, তাহলে 1 মিলিমিটার। হ্যাঁ একদম 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 ঠিক যেভাবে বোর্ডে লিখতে হয় ঠিক সেটাই লিখে দিচ্ছি, এইটুকু লিখতেই হবে, ঠিক আছে তো? একদম বক্স করবি অ্যান্সার। পরেরটা ডায়ামিটার, ইয়েস, মেন স্কেল রিডিং, ইয়েস, সাবাস, মিলিমিটার, ব্যাস পারফেক্ট। চলো নেক্সট, ঠিক আছে, ইজি। চলো পরেরটা, এই আছে মেজারমেন্ট অফ টাইম ইউজিং সিম্পল পেন্ডুলাম। যদি একদম সিম্পল পেন্ডুলাম, যেটা দিয়ে আমি এক্সপেরিমেন্ট করে দেখাই তোমাদের, ইটস লাইক দিস, এটা আমাদের এখানকার পেন্ডুলাম, কারেক্ট। স্ট্রিং আছে, স্ট্রিং, পেন্ডুলামের এই মাসটাকে, এখানে ব্যাটারি আছে, এখানে একটা মাস থাকে, স্পেশাল মাস, তাকে বলা হয় বব, BOB। এই যে পেন্ডুলাম অসিলেশন, পেন্ডুলাম অসিলেশন, কারেক্ট, সিম্পল পেন্ডুলামের অসিলেশন। তাহলে কিরকম ভাবে আমরা বুঝতে পারি ব্যাপারটা, যদি ডায়াগ্রাম করা যায়। আরে এটা মোশন বোথ সাইড আমি কনসিডার করতে পারি, তাহলে এই দিকে পেন্ডুলামটা একটা সময় আসতে পারে, আবার এই দিকে একটা সময় আসতে পারে, ইয়েস। পেন্ডুলামের এই যে এইটা হচ্ছে স্ট্রিং, যার লেন্থটাকে আমি এল বললাম, মাসটাকে তো বলা হলো বব। যখন পেন্ডুলামের যে এই পজিশনটা, এই যে পজিশনটা পয়েন্ট আউট করে দিচ্ছি, দিস পজিশন, এই টার্মগুলো জানতে হবে, এই পজিশনটাকেই বলা হয় মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন। নাও দা প্রশ্ন, স্যার হয়টা কি এই পজিশনে? বাবু ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো, এটা বোঝো নিশ্চয়ই, সামেশন মানে নেট ফোর্স, টোটাল ফোর্স, এটা সামেশন সিম্বল জানিস তো? আরে ধর, এটা মানে সামেশন, মানে নেট বা টোটাল কে বোঝায়, ম্যাথমেটিক্স এর সিম্বল, বুঝলি? নেট বা টোটাল কে বোঝায়, টোটাল ফোর্স জিরো, তাহলে কি শিখলাম? মিন পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশনে নেট ফোর্স, টোটাল ফোর্স জিরো। প্রশ্ন হচ্ছে কেন স্যার, কেন জিরো? বাবু এই যে বব আছে, ওর মাস আছে এম, নিচের দিকে ওয়েট কাজ করে, হ্যাঁ স্যার mg, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড mg। স্ট্রিং যেটা আছে, স্ট্রিং, স্ট্রিং ওপরের দিকে দেয় একটা টেনশন টি, টি, এই টিটা হচ্ছে টেনশন অন দা স্ট্রিং, টান টান, টেনশন অন দা স্ট্রিং। এই যে পেন্ডুলামটাকে আমি দাঁড় করালাম, এই জায়গা আছে তো, রেস্টে করলাম আর কি, এই যে নিচের দিকে এমজি কাজ করছে, এই যে টান, এই যে সুতোয় টান, সুতোটা টান টান আছে না, স্ট্রেচড আছে, স্ট্রেচড স্ট্রিং, এর মধ্যে একটা টেনশন কাজ করে উপরের দিকে, এই টেনশনটা আমার হাতে কাজ করে। অনেক সময় দেখবি ভারী সুতো কিছু চাগালে হাতে দাগ বসে যায়, কেন? সুতোর টেনশনটা হাতে অ্যাকশন দেয়, তার রিয়াকশনে হাতটা ফুলে যায়, দাগ হয়ে যায়, ওটা টেনশন, স্ট্রিং এর টেনশন।
স্ট্রিং এর টেনশন, স্ট্রিং এর টেনশন, বুঝলি? টেনশনটা টি, তবে এখানে গোলাস না, পেন্ডুলামের টাইম পিরিয়ড কেও কিন্তু টি বলা হয়। একটা কাজ করছি আমি, টেনশনকে টি ড্যাশ বলে দিচ্ছি, নাহলে তোদের বুঝতে অসুবিধা হবে। টেনশন অন দ্য স্ট্রিং কে আমি টি ড্যাশ বললাম, ঠিক আছে? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড অফ অসিলেশন, স্যার অসিলেশন মানে দোলা, দুলছে, ওটাকে বলা হয় ক্যাপিটাল টি। ওটাকে আমি ক্যাপিটাল টি বলবো। টেনশন নিয়ে তোদের এখানে কোনো কাজ নেই, তোদের নাইনে কোনো কাজ নেই, তোদের কাজ টাইম পিরিয়ডকে নিয়ে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝলি? এর ফর্মুলা জানতে হবে, যা সামস একে দিয়ে আসবে, টেনশন দিয়ে আসবে না, চিল থাক, চিল থাক, ক্লিয়ার? মোশনটা কেমন যদি শো করি, এখান থেকে স্টার্ট করলো, এই গেল, এই গেল, এই গেল, স্মাইলির মতো, বুঝলি? এখানে থামবে না, এই যে আঁকলাম এখান থেকে স্টার্ট হলো, এই গেল, এই গেল, এইটাকে বলা হয় সায়েন্সের ভাষায় ওয়ান কমপ্লিট অসিলেশন। একটা কমপ্লিট অসিলেশন ও করেছে, একটা কমপ্লিট অসিলেশন ও কমপ্লিট করেছে, বোঝা গেল? এখানে রয়েছে, ফটাফট দেখ, এখানে রয়েছে এই গেল, এই গেল, এই এই যে এটা হচ্ছে ওয়ান কমপ্লিট অসিলেশন। ফাইন, ওকে স্যার, চলো আরো ডিটেলস পড়বো। ক্লিয়ার? বেসিকটা ক্লিয়ার, একদম বেসিক ক্লিয়ার, সাবাস। কি বলছে পড়ে ফেল ফটাফট, নিজে পড়ে না, যা বোঝানো হলো তাই। বললি কি বলছে? হেভি পয়েন্ট মাস সাসপেন্ডেড ফ্রম আ রিজিড সাপোর্ট, যেটা অ্যাকচুয়ালি পেন্ডুলাম হয় ল্যাবে, যেটা হয় ভালো ভালো ল্যাবে গেলে পুরো ইন্ডিয়া বেসিসে দেখতে পাবি পেন্ডুলামের সাথে, যেমন যদি কোনোদিন বৈশাখীর দিকে যাস, বৈশাখীটা ক্রস করবি, ক্রস করে ডান দিকে যাবি, দেখবি আছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ভারতবর্ষের অন্যতম সেরা একটা নিউক্লিয়ার ল্যাবরেটরি। ওর একদম যাবি, দেখবি বাঁদিকে একটা অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের মাথায় একটা পেন্ডুলাম ঝুলছে, পেন্ডুলামের সরু স্ট্রিং দিয়ে নিচে একটা বড় পাথর বসানো, ওই পেন্ডুলামের সাথে কাঁধে একটা ঘড়ি আছে, দা পেন্ডুলাম ক্লক। ওই পেন্ডুলামটায় যে মাসটা আছে, হেভি মাস আছে, ভারী ভরকম মাস আছে। পেন্ডুলাম অ্যাকচুয়ালি স্টাডি করা হয় ল্যাবেতে ভারী মাস দিয়ে, আরে কিন্তু আমাদের লেভেলে অতটা স্কোপ নেই, আমরা পয়েন্ট মাস দিয়ে করব। আসতে পারলি? কষ্ট করে এসেছিস, ভেরি ফাইন, দ্যাটস দ্য ডেডিকেশন। সিম্পল পেন্ডুলাম ইজ আ হেভি পয়েন্ট মাস সাসপেন্ডেড ফ্রম আ রিজিড সাপোর্ট, শক্তপোক্ত দড়িটা, দড়িটা শক্তপোক্ত হতে হবে, শক্তপোক্ত, রিজিড সাপোর্ট হতে হবে, মাসলেস হতে হবে। মাসলেস মানে দড়ির কোনো মাস থাকলে ওটা নেওয়া হয় না, কনসিডার করা হয় না। ইনএক্সটেন্সিবল, আমি পেন্ডুলাম ঝোলালাম, বব ঝোলালাম, দড়ি টেনে বেড়ে গেল, এটা প্রপার্টিজ কিন্তু মাথায় রাখ, ইনএক্সটেন্সিবল হতে হবে, ঠিক আছে? পয়েন্ট মাসটাকে কি বলা হয়? মিটে গেল। আমরা পড়বো আইডিয়াল কেস, আমাদের সিলেবাস আইডিয়াল কেস। উই ক্যান নট হ্যাভ হেভি মাস, আমরা ভারী মাস নেব না, আমরা ছোট একটা বব নেব, যেটা একটা পয়েন্টের মতো, কিন্তু আমাদের স্ট্রিং এরও মাস থাকবে না, আমরা স্ট্রিংটাকে নেব মাসলেস। এরকম ভাবে আটকানো থাকে, একদম ল্যাব সেট আপ এরকম ভাবে আটকানো থাকে, তাই তো? এই যে মোশন করছে, টু অ্যান্ড ফ্রো মোশন, এটা রিজিড সাপোর্ট, পয়েন্ট অফ সাসপেনশন, বব বিশ্বাস, এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন, এটা মেন পজিশন, মিডলটা, বাকিগুলো পরে বলছি, বুঝলি? লেকচার 4 শুরু হয়েছে, চল গেলাম। পেন্ডুলামের সাথে কি কি পরিচিত টার্ম চলে বাজারে, জেনে রাখ, টেকনিক্যাল টার্মস, ফটফট ফটফট বলে দিই, সময় কম আছে। ফার্স্টে অসিলেশন, যেটা শুরুতে বলছিলাম, দোলা, দুলছে। টু অ্যান্ড ফ্রো মোশন, কার? বব, ববের মোশন, তাই তো? ওয়ান অসিলেশন, একটা অসিলেশন, ভালো করে বুঝে রাখ কিন্তু, এটা হায়ার ক্লাসের ছেলেরা বুঝতে পারে না একটা অসিলেশন কাকে বলে। এটা আছে, মোশন স্টার্ট করলো, এই গেল, এই গেল, এই আসলো, এটা একটা অসিলেশন। তুই বলবি স্যার থামবে, আরে থামবে কে বললো? এই 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 যে ক্রস করে গেল, একটা অসিলেশন। থামবে নাও, আমি দেখাচ্ছি, এই
এই যে কমপ্লিট হলো, এটা এটা অসিলেশন, তারপর তো চলতে থাকবে। এটা হয়, আরো দুটো হয়, আরো দুটো হয়, এই দেখ এখান থেকে স্টার্ট করলো, এই গিয়ে এই আসলো, এটা একটা অসিলেশন ধরা হয়। এদিক থেকে স্টার্ট করলো, এই গিয়ে এই, এটা একটা অসিলেশন। 3 টাইপ অফ অসিলেশন নেওয়া যেতে পারে, ঠিক আছে? ওটাকে বলে ওয়ান কমপ্লিট অসিলেশন। টাইম পিরিয়ড মানে কি? একটা অসিলেশনে যা টাইম লাগে, একটা টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন, এই যে এটা ধরে নে 1 সেকেন্ডে মানে এরকম না, 5 বার করলো, কমপ্লিট অসিলেশন 5 বার করলো। সাপোজ 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 তুই বলবি ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, বুঝলি? ফ্রিকোয়েন্সির ইউনিট ছোটবেলায় শিখেছিলি মনে কর, হার্টস। ইয়েস। টাইম পিরিয়ডের ইউনিট সেকেন্ড। অসিলেশন কোনো ইউনিট নেই ভাই, অসিলেশন ঘটনাটা, ঘটনাটা। অ্যামপ্লিটিউড কোনটা? অ্যামপ্লিটিউড কোনটা এটা বুঝ, এটা বুঝ। এখানে উঠলো তো আদি? উঠলো? ওকে স্যার, ভেরি নাইস স্যার। এই যে ডিস্টেন্সটা গেল, স্ট্রেট লাইন ডিস্টেন্স, স্ট্রেট লাইন, এটা 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 এটাকে সায়েন্সের ভাষায় বলে অ্যামপ্লিটিউড। মানে মিন পজিশন থেকে, এটা মিন পজিশন, কি দেখছেন একটু আগে বলা হলো, এটাকে বলা হয় এক্সট্রিম পজিশন। এটাকে এক্সট্রিম, আমার রেসপেক্টে রাইট বলতে পারিস, এক্সট্রিম পজিশন, বুঝলি? এই দুটো পজিশনের মাঝের গ্যাপটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড ঠান্ডা মাথায় ভেবে বল, ভেবে বলবি। পেন্ডুলামটা এক্সট্রিম পজিশনে আছে, তার মানে অ্যামপ্লিটিউড পেয়েছে। এই যে ডিস্টেন্সটা অ্যামপ্লিটিউড, ও এর বেশি আর উঠতে পারবে? এক্স্যাক্টলি। এক্সট্রিম তাহলে বলছি কেন? আমি তো এক্সট্রিম বলছি মানে এরপরে যেতে পারবে না, তাহলে এই কথাটা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ফ্রম আইদার সাইড, লেফটে যেতে পারে, রাইটে যেতে পারে। অফ তো সবগুলো। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য বব ফ্রম ইটস মিন পজিশন, তাকে আমরা সায়েন্সের ভাষায় বলি অ্যামপ্লিটিউড। অবশ্যই এর ইউনিট আছে, অবশ্যই ইউনিট থাকবে। কমন সেন্স ডিস্টেন্সকে বোঝাচ্ছে মানে সেন্টিমিটার মিটার। নেক্সট, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড কে টি, ফ্রিকোয়েন্সি এন। আগেও ছিল, আগেও ছিল। ইয়েস, চল ফটাফট দেখি। উই নো, একই একই। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড পেন্ডুলাম ক্যাপিটাল টি। ফ্রিকোয়েন্সির প্রচুর সিম্বল আছে, কিন্তু টাইম পিরিয়ডের সিম্বল ক্যাপিটাল টি। ফ্রিকোয়েন্সি এন হয়, এফ হয়, আর একটা সিম্বল বাজারে চলে হায়ার ফিজিক্সে, এটা জানিস, এটা বাংলা লিকারের মতো। দিস ইজ কল নিউ। নু নয়, নিউ অ্যাকচুয়ালি উচ্চারণটা। রিলেশন, বিখ্যাত রিলেশন, বিখ্যাত রিলেশন। n ইকুয়ালস টু 1/t বলতে পারিস, n ইকুয়ালস টু 1/t বলতে পারিস, n ইকুয়ালস টু 1/t বলতে পারিস, আর t ইকুয়ালস টু 1/n বলতে পারিস, একই ব্যাপার। তারপরে এখান থেকে একটা কমন সেন্স ভেরি ক্লিয়ার, t প্রপোর্শনাল টু 1/n। ফ্রিকোয়েন্সি বাড়লে টাইম পিরিয়ড কমবে, বা টাইম পিরিয়ড বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে, যা বলবি ইনভার্সলি প্রপোর্শনাল। লজিক্যাল কথা, লজিক্যাল কথা। কারোর যদি একবার দুলতে প্রচুর সময় লাগে, টাইম পিরিয়ড প্রচুর বেশি, যেমন ফ্রিকোয়েন্সি কম, ভাবতে পারছিস তো? প্রচুর সময় লাগাচ্ছে দুলতে, তেমন তার ফ্রিকোয়েন্সি কম, তো অনেক আস্তে আস্তে দুলছে। ফাস্ট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বেশি, যেমন অল্প সময়ে অনেকটা কভার করে ফেলবে, টাইম পিরিয়ড বেশি হবে। নেক্সট, পেন্ডুলামের টাইম পিরিয়ড কার কার উপর ডিপেন্ড করে? এটা একটা এক্সপেরিমেন্ট করবি ক্লাস 11-এ, ফার্স্ট চ্যাপ্টারই। তো সেখান থেকে রেজাল্টটা পাওয়া দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। স্কোয়ার রুট অফ লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে কি বলছে? আচ্ছা দেখো, টাইম পিরিয়ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট। স্কোয়ার রুট বুঝছিস তো? স্কোয়ার রুট এখন পাশে লিখে দিবি। সো টি প্রপোর্শনাল টু রুট অফ এল, তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে টি প্রপোর্শনাল টু 1/রুট অফ জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। নিশ্চয়ই জি জানো, শিওর তো? সাবাস।
3 নম্বর পয়েন্টটা ভালো, এর থেকে প্রচুর ভালো এমসিকিউ কোয়েশ্চেন ডিপিকিউ তেও থাকবে, আজকেই বানাবো। দেখ, টাইম পিরিয়ড অফ অসিলেশন ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অর দ্য মেটেরিয়াল, মানে ডেন্সিটি অফ দ্য বডি। এটা আগে একটা ধারণা ছিল। পেন্ডুলাম যদি অনেক পুরনো ইনস্ট্রুমেন্ট, কিন্তু আগে একটা ধারণা ছিল যে পেন্ডুলাম মাসের উপর ডিপেন্ড করে। তোকেও যদি জিজ্ঞাসা করি তুইও বলবি কেন স্যার, কেন স্যার? আমি যদি বলি সাপোজ এই স্ট্রিংটা যথেষ্ট স্ট্রং, এই স্ট্রিংটা যথেষ্ট স্ট্রং, এই স্ট্রিং এ একটা ব্যাটারি দুলছে দুলছে, আমি যদি এখানে দেবস্বর্ণাকে বসিয়ে দিই, টাইম পিরিয়ড সেম লাগবে না বেশি লাগবে? আদি একদম কমন সেন্স দিয়ে বল, সায়েন্স না জেনে, না জেনে কার বেশি লাগবে, তুই বসলে না ব্যাটারি বসলে? টাইম পিরিয়ড বেশি লাগবে না কম লাগবে? টাইম পিরিয়ড কিন্তু বোঝালাম, এই যে দুলছে, দোলার যে টাইমটা। না না জানিস না, ওটা জানিস না, ওটা তো বললাম বলে তাই, না বললেই ভালো হবে। নর্মাল যে কোনো বলবে, নেয়ার এটা জেনে গেছিস বলে পয়েন্টটা। লোকে আগে এটাই ভাবতো যে যদি বেশি মাস এর ওপর থাকে, যদি বেশি মাস এর ওপর থাকে তাহলে দুলতে বেশি সময় লাগবে, কারণ সে তো ভারী, সে তো ভারী, সে তো আস্তে আস্তে দুলবে, আস্তে আস্তে দুলবে, বেশি মাস, ভারী, গ্র্যাভিটি বেশি টানবে, পৃথিবী বেশি টানবে। কিন্তু তারপরে এক্সপেরিমেন্টালি দেখা গেল ঘন্টা পেন্ডুলাম বডির মাসকে পাত্তাই দেয় না। মানে এই যে এটা আছে, ব্যাটারি আছে, সাপোজ এটা 2 সেকেন্ড লাগলো, সাপোজ 2 সেকেন্ড লাগলো, এবং যদি আমিও চড়ে বসি 2 সেকেন্ডই লাগবে, তুই বসলেও 2 সেকেন্ড লাগবে, হাতি বসলেও 2 সেকেন্ডই লাগবে, দড়ি যদি না ছেড়ে অবভিয়াস। তাহলে পেন্ডুলাম অসিলেশনে বডির মাসকে প্রায়োরিটি দেয় না, মাথায় রাখ, এটা এক্সপেরিমেন্টালি আমরা 11 এ ভেরিফাই করব। পেন্ডুলামের টাইম পিরিয়ড কার উপর ডিপেন্ড করে না, মাস বা মেটেরিয়াল, মানে মেটেরিয়াল মানে ডেনসিটি, মাস বা ডেনসিটি ডিপেন্ডেন্ট নয়। তাহলে টি নট প্রপোর্শনাল মাস অ্যান্ড টি নট প্রপোর্শনাল ডেনসিটি, মানে প্রপোর্শনাল দিয়ে কেটে দিলাম, ঠিক আছে? চল, time period of oscillation does not depend on the extent of the swing on either side provided the swing is not too large. Fantastic কথা বলেছে, fantastic কথা বলেছে। क्या लिखी? T does not, this short form में लिखी, depends on amplitude A. amplitude মনে আছে তো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। টি এর ফর্মুলাতে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নেই, পাওয়া যায়নি। এই কথাটা, কোন কথাটা? টাইম পিরিয়ডের ডিপেন্ডেন্সি অ্যামপ্লিটিউডের উপর নেই ততক্ষণ ভ্যালিড যতক্ষণ সুইংটা ছোট আছে। এটা দারুণ জিনিস, এটা দারুণ জিনিস। অনেক সময় ওই ইউটিউবে বা ফেসবুকে যে অ্যাক্সিডেন্টাল গুলো দেখিস না, একটা রকম ঝুলা আছে না, সেরকম ভাবে ঝুলে এরকম, আরে বাঞ্জি টাইপ অফ, নিচে ঝুলিয়ে দেয়, বেঁধে রাখে না, উপরে একদম হ্যাং করে বেঁধে রাখে এরকম। বাঞ্জি না, বাঞ্জি তো উপর থেকে নিচের দিকে পড়ে, কিন্তু আরেকটা দেখবি অ্যাডভেঞ্চার স্পোর্ট আছে, এরকম উপর থেকে তোকে এরকম ছুড়ে দেবে, এরকম দোলাবে, এরকম দোলাবে, এরকম দোলাবে। অ্যাক্সিডেন্ট প্রোন একটা জিনিস, সেফটি ম্যাটার করে। এই দোলাটা একটা সায়েন্স আছে এখানে, দুলতে তো পারে স্ট্রিং ছিঁড়ে গেলে, দ্যাটস লজিক্যাল, দ্যাটস অবভিয়াস, কিন্তু এই যে দুলছে না, ধীরে ধীরে দুলবে, ততক্ষণ এই অ্যামপ্লিটিউডটা, তাই এখান থেকে এনে যাচ্ছে, অ্যামপ্লিটিউডটা ছোট আছে। যদি সিস্টেম দিয়ে ওপরে বেশি বেশি এন্টারটেনমেন্টের জন্য বেশি জোরে দুলতে শুরু করে, তাহলে টাইম পিরিয়ড ডিপেন্ড করতে শুরু করবে অ্যামপ্লিটিউডের উপর। টাইম পিরিয়ড অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করতে শুরু করবে, তখন এর ফাংশনিং এ প্রবলেম আসবে পেন্ডুলামের। ছোট অসিলেশনের জন্য, স্মল অসিলেশনের জন্য বেটার। যেমন তোকে বলছিলাম না, বৈশাখী সায়েন্স ইনস্টিটিউট, ওখানে দেখবি যে পেন্ডুলামটা আছে, হেবে আস্তে আস্তে ঝুলছে, এবং তাকিয়েই থাকবি, যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু ঘড়ির টাইম ঠিকঠাক দিচ্ছে, বুঝলি? যাবি ওখানে, বৈশাখী ক্রস করবি, বৈশাখী ব্রিজ, আরে বৈশাখী ব্রিজ ক্রস করবি, ডান দিকে যাবি, ডান দিকে দেখবি আছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ওটা হচ্ছে ভারতবর্ষের সেরা নিউক্লিয়ার ল্যাব। ইয়াস, হ্যাঁ, যাবি,
রাস্তা দিয়ে হাঁটবি, দেখবি বাঁদিকে একটা সাদা অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের সামনে একটা পেন্ডুলাম ক্লক আছে, হেভি বড় পেন্ডুলাম ক্লক, সরু দড়ি দিয়ে রয়েছে, সরু সুতো দিয়ে, নিচে একটা ভারী পাথর ঝুলানো, পাথরটা ঝুলছে ঝুলছে উপরে ঘড়িটা, ঘড়ির টাইম মেলাবি, এক্সাক্ট টাইম দিচ্ছে। স্ট্রিংটা বড়, মাস প্রচুর ভারী, ডাজেন্ট ডিপেন্ড অন দ্য মাস, ম্যাটার করছে না। তুই বলবি দড়ি কেন ছিঁড়ছে না, আরে টেনশন ডিপেন্ড করে মাসের ওপর, টাইম পিরিয়ড নয়। তো ঘড়ি ঠিক টাইমই দেবে যাই মাস লাগাই না কেন। ওখানে অসিলেশনটা দেখবি ভেরি স্লো অসিলেশন, তুই বলবি এত অসিলেশন তো ঘড়ি ভুল দেখানোর কথা, না ঘড়ি এক্সাক্ট দিচ্ছে পেন্ডুলাম। অসিলেশনটা স্মল আছে, টাইম পিরিয়ড অ্যামপ্লিটিউড ডিপেন্ড করছে না, ঠিক সময় দেখাচ্ছে। এগুলো মাথায় বেশ। চল এগুলি তাহলে দুটো ইম্পর্টেন্ট কথা, রুট এল, রুট 1/g। চল এদের মধ্যে তাহলে আমরা এবার উই গট, তাহলে দুটো ডিপেন্ডেন্সি পেলাম তো, T প্রপোর্শনাল টু রুট অফ এল, আর ডাবল 1/√g। ম্যাথসে আমরা কম্বাইনিং শিখেছি, জানিস কি? এটা যদি এরকম করে লেখা হয়, বাঁ দিকটা একবার লিখতে হয়, বাঁ দিকটা একবার লিখতে হয়, ডান দিকটা মাল্টিপ্লাই করতে হয়, এটা জানা আছে? বল হ্যাঁ কি না? কম্বাইনিং প্রসেস, ঠিক আছে ঠিক আছে, চল বলে দিচ্ছি, চাপ নিস না। এ প্রপোর্শনাল টু বি, প্রপোর্শনাল জানিস তো ভাই, ওটা জানতে হবে। এ প্রপোর্শনাল টু বি, এ প্রপোর্শনাল টু সি, দেখ কোন দিকটা কমন আছে। কম্বাইনিং বলে একটা ম্যাথসের টেকনিক আছে, কম্বাইন করবো মানে দুটোকে মেশাবো, নিয়ম হচ্ছে, ম্যাথসের রুল হচ্ছে, লেফট সাইডটা সেম থাকলে একবার লিখবো, রাইট সাইডটা মাল্টিপ্লাই, এটাই সিম্পল। যদি স্যার আরেকটা থাকতো এখানে, ধরুন আরেকটা আছে এ প্রপোর্শনাল টু ডি, তিনটে কমন আছে ডি, ডান দিকটা মাল্টিপ্লাই, যেটা কমন আছে সেটা একবার লিখবো, যেটা কমন সেটা একবার, কিন্তু কমনটা কোন দিকে, লেফটে, মানে আমার রেসপেক্টে লেফটে, কথাটা বুঝলি? লেফটে একবার লিখবো, রাইটে মাল্টিপ্লাই, শাবাশ, তাই করেছি দেখ, ডবল মাল্টিপ্লাই, এখানে বি বি থাকলে বি, মানে বি আছে, সি ইন্টু বি আছে, তাহলে বি স্কোয়ার করে দিতে হবে, ঠিক আছে? টি প্রপোর্শনাল টু রুট অফ এল, রাইটে নর্মালি দেবে না, সব থাকবে লেফটেই, যেগুলো কমন লেফটেই, এটা ঠিক আছে তো? রুট এল ইন্টু 1/√g, 1/√g, প্রপোর্শনাল হাঁটা, প্রপোর্শনাল হাঁটালে কনস্ট্যান্ট আসে, ইকুয়াল সাইন আর কনস্ট্যান্ট, ইকুয়াল সাইন কনস্ট্যান্ট রুট অফ L/g। রুট রুট কাটে না বাবু, রুট এল রুটে কখনো কাটে? রুট তো পাওয়ারে যায় না, এল এর পাওয়ারে রুট, জি এর পাওয়ারে রুট, মানে হাফ হাফ, তো কমন রুট হয়ে গেল না, ঠিক আছে? আরে ইয়ার, রুট এ বাই রুট বি আছে, রুট এ বাই বি না, তার মানে এ বাই বি পাওয়ারে হাফ হলো এটা, এটা জেনারেল ফর্মুলা। এবার আমাদের সায়েন্টিস্ট লোক খাটাখাটনি করেছেন, খাটাখাটনি করে কে এর ভ্যালু পেয়েছেন, কে পাওয়া গেছে 2π, পেন্ডুলাম কনস্ট্যান্ট বলে অনেকে, বিখ্যাত ফর্মুলা, একদম ভালো করে এটা মাথায় ট্যাটু বানিয়ে নেয়, ট্যাটু বানিয়ে নে, যতদিন বাঁচবি ততদিন লাগবে। পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা, 2π root of L/g, 2π root of L/g, 2π root of L/g, একদম ইজি ফর্মুলা, একদম ইজি ফর্মুলা, যা সামস এগুলো দিয়েই হবে। এগোই বস, চল ফার্স্ট দেখো, কোয়েশ্চেন শেষ, সিলেবাস শেষ, এইটুকুই ছিল তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের সিলেবাস। এবার কোয়েশ্চেন্স, ড্র টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ, এবং এখান থেকে বলো কিভাবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করতে পারো। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, ফ্যান্টাস্টিক, স্টার্ট দিচ্ছি মানে ফ্যান্টাস্টিক। আদি ভালো করে দেখ, ফার্স্টে উই গট টাইম পিরিয়ড, বল কি কি পেলাম বল,
আরে ভাই 2 পাই রুট অফ এল বাই জি, চিল চিল। আর এই মন নেই আজকে, মনে 2 পাই রুট অফ এল বাই জি, 2 পাই রুট অফ এল বাই জি। ওকে স্যার। স্যার কার কার গ্রাফ চেয়েছে? টি স্কোয়ার আর এল। স্যার টি স্কোয়ার করতে গেলে তো আমাকে হোল স্কোয়ার করতে হবে, তাহলে আমি টি স্কোয়ার কি করে নিয়ে আসবো? তাহলে স্কোয়ারিং, তাহলে স্কোয়ারিং করে দে। কি রে, স্কোয়ারিং করলাম, অবভিয়াস অবভিয়াস, তাই তো করতে হবে, একদিকে হয় নাকি? টি স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই জি, তাই তো? তাহলে খেয়াল কর, আমি এইভাবে লিখলাম সুবিধার জন্য, 4 পাই স্কোয়ার জি ইন্টু এল, যাকে আগে বলে, শোন, যাকে আগে বলে সেটা অলওয়েজ ওয়াই অ্যাক্সিস হয়, যাকে পরে বলে সে অলওয়েজ এক্স অ্যাক্সিস হয়। ইয়েস, তাহলে টি স্কোয়ার ওয়াইতে যাবে, টি স্কোয়ার ওয়াইতে যাবে, এল যাবে এক্স এ। কিভাবে হবে গ্রাফ, কেউ পারবে? তাহলে এখানে y ইকুয়াল টু সামথিং ইন্টু এক্স আছে, এখানে জিনিসটা এইভাবে দেখানো হয়, হেয়ার y ইকুয়ালস টু সামথিং ইন্টু এক্স আছে না, টি স্কোয়ার পুরোটা y, বাবু টি স্কোয়ার, আরে यार টি স্কোয়ার ভার্সেস এল আছে না, মানে y ভার্সেস এক্স আছে, তার মানে y পুরোটা টি স্কোয়ার, y পুরোটা টি স্কোয়ার, আর এলটা এল 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 এক্স, টি স্কোয়ারটা y, ইয়েস এলটা এক্স। তাহলে রিলেশনটা কিসের মতো আছে, y ইকুয়াল টু সামথিং ইনটু এক্স, এমটা সামথিং এটার মতো আছে তো, ঢুকছে মাথায়? আরে বাবু টি স্কোয়ারটা y আছে, এলটা এক্স আছে, y ইকুয়াল টু সামথিং ইনটু এক্স আছে না, এটা কার ইকুয়েশন বলতে পারবি? ম্যাথস, ম্যাথস লাগবেই বস। y ইকুয়াল টু mx, এটা কার ইকুয়েশন? না না, এটা জিওমেট্রিক্যাল শেপের ইকুয়েশন, সায়েন্টিস্ট না। এটা হচ্ছে, দিস ইজ, দিস ইজ আ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এগুলো কিন্তু ফিজিক্সে পরেও আসবে, খেয়াল রাখ, পরের চ্যাপ্টারেই আসবে, এখানে শিখিয়ে দিচ্ছি, খুব সাবধান। পাসিং থ্রু অরিজিন, মোশনে তো পুরো মারাত্মক আসবে। এটা কার ইকুয়েশন? একটা স্ট্রেট লাইনের যে অরিজিন দিয়ে পাস করছে। স্যার কি করে বুঝবো? y এর পাওয়ারে 1, x এর পাওয়ারে 1, y এর পাওয়ারে 1, x এর পাওয়ারে 1 থাকলে ওটা স্ট্রেট লাইন হয় এবং অরিজিন দিয়ে পাস করে। তাহলে দেখতে কেমন লাগবে? আমরা সুন্দর গ্রাফ ড্র করতে পারি, গ্রাফই চেয়েছে কোয়েশ্চেনে, এটা ড্র দা গ্রাফ। তো তাহলে এটা y অ্যাক্সিস, y মানে আমাদের কে রয়েছে, টি স্কোয়ার আছে, এটা x অ্যাক্সিস মানে লেন্থ আছে, স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এই কোয়েশ্চেনের গ্রাফ এটা, সমঝা? এগুলো এক্সপেরিমেন্ট করে বের করে, আমরা ম্যাথামেটিক্যালি বের করলাম। আরেকবার বলছি চল, টাইম পিরিয়ড 2 পাই রুট অফ এল বাই জি, হ্যাঁ স্যার। কোয়েশ্চেনে টি স্কোয়ার বলেছে, হ্যাঁ স্যার, টি স্কোয়ার করতে গেলে আমাকে স্কোয়ার করতে হবে, অবভিয়াসলি বোথ সাইডই করবো, কমন সেন্স। তাহলে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার, রুটটা বাদ হয়ে যাবে, এল বাই জি, আমি জিটাকে একসঙ্গে নিয়ে আসলাম, এই পুরো পার্টটা সামথিং কিছু একটা। টি স্কোয়ার কোয়েশ্চেনে আছে, প্রথমে যেটা থাকে সেটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই, তাহলে টি স্কোয়ারটা ওয়াই, এলটা এক্স, এটা যা আছে আছে পরে বলছি। তাহলে এটা সামথিং একটা কিছু, ওটাকে স্লোপ বলে অ্যাকচুয়ালি, বলছি এরকম দেখতে লাগছে ইকুয়েশনটা, y ইকুয়াল টু সামথিং ইনটু এক্স, y ইকুয়ালস টু সামথিং ইনটু এক্স লাগছে স্যার? হ্যাঁ স্যার। এটা কার ইকুয়েশন? ম্যাথস বলেছে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করছে। স্যার যদি অন্য কোথাও দিয়ে পাস করে, যখন করবে তখন বলবো। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করছে, টানলাম, বাস হয়ে গেল গ্রাফ। এইবারে এই সামথিংটা কে স্যার? এই যে এম, যদি আমি কম্পেয়ার করি এম এর সাথে, ওটা ম্যাচ করছে। আরে y ইকুয়ালস টু সামথিং ইনটু x, এটা তো y, এলটা তো x, সামথিংটা হচ্ছে 4 পাই স্কয়ার g। নেক্সট পেজে আবার ড্র করছি, বারবার তাহলে রিভিশন হবে। আমরা পেলাম এটা l, এটা টি স্কয়ার, গ্রাফটা এটা, এবং আমরা পেয়েছি টি স্কয়ার ইকুয়ালস টু
4 pi square g, 4 pi square g into L, তাই তো? y equal to mx here যদি কম্পেয়ার করিস m 4 pi square by g, তাই তো? এই টার্মটাকে সায়েন্সের ভাষায় বলা হয় স্লোপ অফ দ্য গ্রাফ। এগুলো ধীমে ধীমে বুঝতে পারবি, চাপ নিস না, এটা নাম। সামথিং ইনটু এক্স, এক্স এর সাথে যে সামথিংটা থাকে, এখানে এক্স কোনটা, এল, সামথিং কোনটা, এটা, মানে এটা আর এমটা সেম, এটাকে বলা হয় স্লোপ, এটাকে বলা হয় স্লোপ। এবারে এটা ক্লিয়ার হলো তো? y ইকুয়ালস টু সামথিং ইনটু এক্স, সামথিংটাকে বলা হয় স্লোপ, y এর বদলে টি স্কোয়ার, y, এটা জানিস তো, এটা y অ্যাক্সিস, এটা জানিস না? এটা গুড, এটা এল আছে এক্স অ্যাক্সিস, তাহলে যে সামথিংটা আছে ওটাই স্লোপ, ওটাই। ওকে স্যার, ক্লিয়ার। এটা এখান থেকে দেখতে পেলি ম্যাথস স্লোপের একটা ডেফিনেশন দিয়েছে, কারণ পরের কোয়েশ্চেনে দেখ জি বের করতে দিয়েছে। খেয়াল কর, হাউ উই ক্যান ক্যালকুলেট গ্র্যাভিটি, জিটা বের করতে হবে গ্রাফ থেকে, গ্রাফ থেকে। দেখা দি ভালো করে দেখ, এটা দারুণ কনসেপ্ট, ডিপ কনসেপ্ট। এটা ক্লিয়ার তো? স্লোপ আমরা বের করলাম আমাদের মতো করে, এবার ম্যাথসের লজিকটা দেখ। এক্স অ্যাক্সিস এটা তো, আরে ভাই এটা এক্স অ্যাক্সিস, হেভি জিনিস ভাই, জানার ইচ্ছা থাকলে হেভি মজা লাগবে। এটা থিটা অ্যাঙ্গেল করেছে গ্রাফটা, করতেই পারে, করতেই পারে, করতেই পারে। এখানে একটা আমি প্যারালাল লাইন টানছি, একটা ট্রায়াঙ্গেল ড্র করছি ধরে নে, এই অ্যাঙ্গেলটা কত হবে রে? 90 মনে হচ্ছে ওটা কত হবে? এটা তো 90 কি করে হয় বাবু? 90 তো এইটা হবে, এটা তো, এটা 90 হবে, এটা কত হবে? ফুট আমার অ্যাবসার্ট বলা যায়, এটাও তো থিটা হবে, প্যারালাল লাইন। এটা এটা কি হয়? করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে তো, মোস্ট প্রবাবলি কি করেসপন্ডিং বলে তো নাকি, পাশাপাশি থাকলে ম্যাথসে কি বলে, মনে হয় করেসপন্ডিং বলে, ইফ আই এম নট রং। হ্যাঁ করেসপন্ডিংই তো বলে, পাশাপাশি আছে না। দেখ না এই লাইনটা আর এই লাইনটা, বুঝতে পারছিস? এই যে এই লাইনটা, এই লাইনটা, দিস লাইন, এই যে দিস লাইন, এই অ্যাঙ্গেল দেখ, এটা ইন্টারসেক্ট করছে না, এটা ইন্টারসেক্ট করছে, দিস পয়েন্ট, দিস পয়েন্ট, দিস দিস, সেম সেম। আচ্ছা এই যে লেন্থটা আছে নিচেরটা, নিচেরটা এটা এল এর প্যারালাল, এটাকে বলা হয় ডেল এল। এই লাইনটা এল এর প্যারালাল, নাম দিয়ে দিলাম চল, এ বি সি, এ বি, এ বি, এ বি এল এর প্যারালাল কিন্তু সাইজে ছোট, ডেল এল। বিসি টি স্কোয়ারের প্যারালাল, এটাকে বলা হয় ডেল টি স্কোয়ার, সাইজে ছোট বলে ডেল দেওয়া হয়েছে। এবি এল এর প্যারালাল, সাইজে ছোট, ডেল এল। সিবি বা বিসি টি স্কোয়ারের প্যারালাল, সাইজে ছোট, তাহলে ডেল টি স্কোয়ার। ভেরি নাইস। ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি ট্যান থিটা পারবি? সাইন কস ট্যান ছিল না? ও আচ্ছা ঠিক আছে, চল না শিখলে বলে দেবো। ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বুঝিস তো? আরে পারপেন্ডিকুলার 90 বেস, তো ট্যান থিটা ওই ট্রায়াঙ্গেল থেকে বলে যাবে কোনটা পারপেন্ডিকুলার কোনটা বেস। এবিসি ট্রায়াঙ্গেল, এবিসি ট্রায়াঙ্গেলে কোনটা পারপেন্ডিকুলার কোনটা বেস? পারপেন্ডিকুলার তো লেন্থ হবে, ও একটা লেন্থ। আচ্ছা আর পারপেন্ডিকুলার বেস? একটু উল্টো বললি, মাথায় রাখ, এটা অনেকেই ভুল বলে বাট মাথায় রাখ, থিটার উল্টো দিকেরটা, অ্যাঙ্গেলের উল্টো, অ্যাঙ্গেলের উল্টো সাইড অলওয়েজ পারপেন্ডিকুলার হয়, অ্যাঙ্গেলের উল্টোটা অলওয়েজ পারপেন্ডিকুলার, তার মানে অ্যাঙ্গেল যেটা লেগে রয়েছে ওটা অলওয়েজ বেস হবে। আর এটা নিশ্চয়ই জানিস 90 এর উল্টোটা হাইপো হয়, হাইপো হয়, হাইপো হয়। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার, বিসি বাই বেস এবি, বিসি বাই এবি, থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার, বিসি বাই এবি, বিসি বাই এবি, বিসি বাই এবি, তার মানে ডেল টি স্কোয়ার বাই ডেল এল, ডেল টি স্কোয়ার বাই ডেল এল, তাই তো, ডেল টি স্কোয়ার বাই ডেল এল। চলবে এটা, ব্র্যাকেট দিদি নাহলে আবার
স্কোয়ারটা হাফিস হয়ে যাবে। ডেল টি স্কোয়ার বাই ডেল এল, এটা কি বেরোলো? ডেল টি স্কোয়ার বাই ডেল এল পারপেন্ডিকুলার বাই বেস। এইবারে কম্পেয়ার কর, এটা ক্লিয়ার তো? এই ট্যান থিটাকে, এটাকে বলা হয় স্লোপ। ম্যাথস স্লোপকে এইভাবে ডিফাইন করেছে, ট্যান থিটা। বুঝলা? ম্যাথসের ভাষায় স্লোপ মানে ট্যান থিটা, মানে ডেল অফ সামথিং বাই ডেল অফ সামথিং। কি বললাম? ম্যাথসের ভাষায় স্লোপ মানে ট্যান থিটা, ডেল অফ সামথিং বাই ডেল অফ সামথিং। এটা ম্যাথস বলেছে, ওপরটা আমরা বললাম। এটা ম্যাথস বলেছে, ওপরটা আমরা বললাম। তাহলে খেয়াল কর কি আসছে। স্লোপ এমই রাখছি, 4 পাই স্কোয়ার জি ট্যান থিটা লিখতে পারিস, এখান থেকে জি পেয়ে যাচ্ছিস। জি আমি দুভাবে লিখছি, দেখ, 4 পাই স্কোয়ার বাই এম, এম মানেই ট্যান থিটা, একদম 4 পাই স্কোয়ার বাই ট্যান থিটা, মানে এক কথায় বলতে গেলে 4 পাই স্কোয়ার বাই স্লোপ। আচ্ছা স্যার, বুঝলাম। এইভাবে জি মেজার করা হয়। কনসেপ্ট তাগড়া ভাই, কনসেপ্ট তাগড়া, কনসেপ্ট তাগড়া আছে, ধরতে পারলে মজা আসবে। আদি বল, সবে শুরু, ক্লিয়ার? তাহলে একটা জিনিস, এই কোশ্চেনটা যদি খুব ভালো হয়, সামনের বছর বা তার সামনের বছর নিটে দেবে, জি প্রপোর্শনাল টু 1 বাই স্লোপ, এর উপর একটা কোশ্চেন মেন্সে এত ইজি দেবে না, নিটে দিতে পারে। জি প্রপোর্শনাল টু স্লোপ, খেয়াল করেছিস? 1 বাই স্লোপ তো, হ্যাঁ, প্রপোর্শনাল টু 1 বাই স্লোপ মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্লোপ। তাহলে জি, এটা তো কনস্ট্যান্ট, তো জি প্রপোর্শনাল টু 1 বাই স্লোপ। তার মানে হেভি জিনিস, এমন গ্রাফ যদি পেন্ডুলামের আসে যেখানে স্লোপ বেশি, স্লোপ বেশি মানে বুঝতে পারছিস, অ্যাঙ্গেল বেড়ে যাবে। স্লোপ দেখ, স্লোপ বেশি, স্লোপ বেশি, স্লোপ মানে কি? স্লোপ মানে ট্যান থিটা, স্লোপ মানে ট্যান থিটা, স্লোপ মানে ট্যান থিটা, ট্যান থিটা বেশি, ট্যান থিটা বেশি, স্লোপ মানে ট্যান থিটা, ট্যান থিটা বেশি, ট্যান থিটা বেশি মানে অ্যাঙ্গেল বেশি, অ্যাঙ্গেল বেশি মানে গ্রাফটা আরো উঠবে, গ্রাফটা আরো উঠবে। যদি এমন কোন গ্রাফ পাওয়া যায় পেন্ডুলামের, ধরে দুটো পাশাপাশি গ্রাফ দিয়েছে যেখানে স্লোপটা বেশি, যেখানে স্লোপটা বেশি মানে ট্যান থিটা বেশি মানে থিটা বেশি, সেই জায়গায় জি কমে যাবে, সেই জায়গায় জি কম আছে। পেন্ডুলামের মোশন ক্যালকুলেট করে আমরা প্ল্যানেট বা অন্য কোথাও জি আর্থের সাথে কম্পেয়ার করতে পারি, জি কোথায় বেশি কোথায় কম, গ্রাফ টেনে। আরো অনেক প্রসেস আছে, এটা একটা প্রসেস। স্লোপ বেড়ে যাবে, ট্যান থিটা বাড়বে, থিটা বাড়বে, স্লোপ বাড়লে জি কমবে, সেখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কম হবে। বুঝলে? মজা আয়া? নাইস। এই চলো। আচ্ছা, আর একটা স্পেশাল টাইপ অফ পেন্ডুলাম আছে যেটা বেসিক্যালি সমস্ত ল্যাবে থাকে। সেকেন্ড পেন্ডুলাম মানে বলে কিছুই না, টোটাল টাইম পিরিয়ড 2 সেকেন্ড, মানে এই আছে, হ্যাঁ স্যার, এই 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 2 সেকেন্ড, বা দিস 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 2 সেকেন্ড, বা দিস দিস 2 সেকেন্ড, ডান। বুঝলে? এই যে টাইম পিরিয়ড অফ অসিলেশন ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাকে বলা হয় সেকেন্ড পেন্ডুলাম। যত ল্যাব আছে পৃথিবীতে সবাই সেকেন্ড পেন্ডুলাম ইউজ করে। হ্যাঁ, তুই যদি স্পেশালি কোনো পেন্ডুলাম বানাতে চাস, তোকে তাহলে তার লেন্থটা বলে দিতে হবে, কত লেন্থের স্ট্রিং দরকার, যে ম্যানুফ্যাকচার তাকে বলে দিতে হবে, সমঝা? তো এই কোয়েশ্চেন সেটাই চেয়েছে, সেকেন্ড পেন্ডুলামের লেন্থ কত হয়, কত লেন্থের স্ট্রিং হলে, স্ট্রিং স্ট্রিং, কারণ পেন্ডুলামের টাইম পিরিয়ড কার উপর ডিপেন্ড করে? লেন্থ আর জি। আমি যদি এখানে ক্যালকুলেট করি আরটি, সারা জীবন যদি এখানেই ক্যালকুলেট করি, তো আমার জি ফিক্সড, তাহলে টিটা কে পাল্টাবে? লেন্থ। আরে চিল ব্রো, আমি এখানেই আছি, এখানে জি ফিক্সড, আরে এখানেই আছি ভাই, জি কখন পাল্টাবে? আমি জায়গা শিফট করলে তবে জি পাল্টায়। তাহলে আমার পেন্ডুলামটাকে আমি ভ্যারি করাবো কি করে? টাইম পিরিয়ডে লেন্থটাকে ম্যানিপুলেট করে, লেন্থটাকে কম বেশি করব, টাইম পিরিয়ড কম বেশি হবে, লেন্থ বাড়ালে টাইম পিরিয়ড বাড়বে, টি প্রপোর্শনাল টু রুট অফ এন।
জি ফিক্স থাকলে। ওটাই বলছি, টাইম পিরিয়ড টি যখন 2 সেকেন্ড যখন, তখন লেন্থ চেয়েছে। চলো ডিরেক্ট ফর্মুলা। দিস ওয়ান না, সেকেন্ড পেন্ডুলাম যদি হয়, সেকেন্ড পেন্ডুলামের টি কত? 2 সেকেন্ড, 2 সেকেন্ড লাগে। সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড দিই, বসিয়ে দে, বসিয়ে দে। তাই তো, রুট জি ওদিকে যাবে, আরে কিছু করিনি, এদিকে নিয়ে গেছি। স্কোয়ার কর, লেন দরকার তো। চলবে, হয়ে গেল, লেন্থ পেয়ে গেলি। এটাই বিখ্যাত ফর্মুলা, জি বাই পাই স্কোয়ার। এটা এটা ফর্মুলা, বাকি ভ্যালু বসাতে পারিস। পুট জি জানিস নিশ্চয়, কত বলো দেখি? क्या बात है, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আশা করি পাই জানিস, 22/7, 2/7। ইয়াস, সাবাস, সবটা বসাবি। 9.8 বসাবি, এখানে 22/7 তার স্কোয়ার বসাবি। হ্যাঁ, যখন এক্সাক্ট ক্যালকুলেশন করছি, এক্সপেরিমেন্ট করছি, তখন এটা কোয়েশ্চেন বললে তবে, समझा কি না? নিউমেরিক্যালসে, ডেরিভেশনে না, ডেরিভেশনে অ্যাকচুয়াল 9.8 বা 9.81, চলো 80 নি। এটা যদি মোটামুটি করিস, তোর আসবে হচ্ছে 0.99, যাকে আমরা ডাইরেক্ট রেজাল্টটা মনে রাখ, ফালতু ক্যালকুলেশন করবি, টাইম যাবে। 1 মিটার, সিম্পল। মানে যদি পেন্ডুলামের স্ট্রিং এর লেন্থ 1 মিটার করিস, ওর শিওরলি দুলতে 2 সেকেন্ড লাগবে। যদি বলিস স্যার আমি 4 সেকেন্ডে দোলাবো, তো লেন্থ বের কর, লেন্থ বের করে ম্যানুফ্যাকচারকে বল আমাকে অত লেন্থের স্ট্রিং দাও, বানিয়ে দেবে, টাইম পিরিয়ড পেয়ে যাবি। বোঝা গেল? কিন্তু বাজারে ল্যাবে চলে কোনটা? সেকেন্ড পেন্ডুলাম। যাবতীয় যা ক্যালকুলেশন একে নিয়ে হয়েছে। ক্লিয়ার? তাহলে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, লেন্থ 1 মিটার, লেন্থ অফ দ্য স্ট্রিং। ইজি? শাবাশ। বল দেখি এটা কম্পেয়ার কর, চল খাতায় কর, ফাস্ট করবি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে, সময় একদম নেই। কম্পেয়ার দ্য টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম লেন্থ দিস এন্ড দিস। তাহলে L1 L2 বলে দিয়েছে। আরে পেন্ডুলাম মানে সেকেন্ড পেন্ডুলামই, ওটাই চলবে। না না, সিম্পল পেন্ডুলাম নরমাল তো, t = 2 পাই রুট অফ L বাই জি, লেন্থ বলে দিয়েছে T1:T2 করে দিবি। কি হলো, কি বলছিস? আরে ব্রো, আরে বাবু, এই দেখ, ভেরি ইজি, ভেরি ইজি। চাপ নিস না বেশি, ভাবছিস যে হাইফাই সাম, সব ইজি ভাই, সব ইজি। হাইফাই সাম আসবে যদি লিটারালি দিমাগ লাগানোর হয়, সেকেন্ড চ্যাপ্টারে যাবো মোশনে, তারপরে নিউটনস ল আছে, ওখানে লাগাস। এগুলো বুদ্ধি না থাকলেও হয়ে যাবে। হ্যাঁ, লেন্থ L1 1 মিটার, লেন্থ L2 16 মিটার, 16 মিটার। বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবি, হয়ে যাবে। স্টিল ফার্স্ট টাইম করছি বলে মনে হচ্ছে। আরে গিভেন বলে লিখে দিস এখানে। টাইম পিরিয়ড চেয়েছে তো, কম্পেয়ার মানে রেশিওতে চলে যাবি, সব থেকে বেটার, সব থেকে বেটার। তাহলে T1:T2 চেয়েছে, বলা দি, তাই তো? বাস, ফর্মুলা T proportional to root of L। তাহলে সো জি তো বলেনি ভাই, জি নিয়ে কেন মাথা ঘামাচ্ছিস? T1/T2 =
রুট অফ L1 বাই রুট অফ L2 বল এবার। আরে ভাই টি প্রপোর্শনাল টু L, 1 1 বসিয়ে দে, 2 2 বসিয়ে দে, ডান। ইয়েস, তাহলে এটা উপরে 1 আছে, এখানে 16 আছে, তাহলে 1/4 আসছে, তাহলে অ্যান্সার ইজি। একদম একদম, হ্যাঁ আরামসে আরামসে। ব্রেনটা বরঞ্চ স্টোর করে রাখ, মোশনে কাজে লাগবে, ওখানে ভালো দিমাগ লাগাতে হবে, কারণ এর পরের চ্যাপ্টারই মোশন আছে না, একদম নেক্সট দিন থেকেই শুরু হয়ে যাবে। ক্লিয়ার এটা? চল পরেরটা। আচ্ছা এগুলো ফাঁকা আছে মানে আমি কয়টা সামারও অ্যাড করে দেবো, এটা বল। হ্যাঁ, ঠান্ডা মাথায় পর, ইজি সাম, কিন্তু ছবিটা ভাবতে পারলেই হবে। হ্যাঁ, মিন পজিশন থেকে একটা এন্ডে যাচ্ছে 0.2 সেকেন্ডে, ভেরি নাইস। কত? হ্যাঁ 0.8, তাহলে কোথা থেকে শুরু করছে দেখ, ছবিটা ভাবলি না। ইট টেকস এত সেকেন্ড ফর আ পেলোড টু মুভ ফ্রম মিন পজিশন টু এন্ড, মিন থেকে শুরু করছে, ভিজুয়ালাইজেশন তো দেখালাম, এখান থেকে এটা আছে তো, এটা মিন পজিশন, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এখান থেকে এন্ডে গেছে কত টাইম হলো, 0.2। ইট টেকস এত টু মুভ ফ্রম মিন টু 1, আচ্ছা এখান থেকে গেল 0.2, আবার 0.2 আসলো, আবার 0.2, আবার 0.2, 0.8, বুঝতে পারলি? তুই ওইভাবেই বলেছিস, সেই এখান থেকে শুরু করলো তো, চারটে কিন্তু অ্যাকচুয়ালি চারটে হল্ট আসছে, 1 2 3 4, গুড, তাহলে ঠিক আছে, ভিজুয়ালাইজেশন করলেই হবে, ঠিক আছে। চারটে হল্ট আসছে, 0.2, আবার 0.2, আবার 0.2, আবার 0.2, 0.2 করে 4 বার আসছে। ঠিক আছে, এটা বল, কিন্তু করতে হবে খাতায়। দুটো অসিলেশন করছে 5 সেকেন্ডে, তাহলে টাইম পিরিয়ড কত? ফার্স্ট বল, টাইম পিরিয়ডের ডেফিনেশনটা ভাব। একটা অসিলেশনে কত টাইম লাগছে? দেখ টাইম পিরিয়ড চেয়েছে তো, মানে টাইম চেয়েছে, এখানে টাইম লেখ, চার্ট বানিয়ে নে না, এখানে টাইম লেখ, এখানে অসিলেশন লেখ। কোশ্চেনে কি বলেছে, দুটো অসিলেশনে 5 সেকেন্ড লাগে, কি বাবু? টাইম পিরিয়ড মানে একটা অসিলেশন, তাহলে হ্যাঁ 5 × 1/2, তার মানে 2.5 সেকেন্ড, তাহলে দেয়ারফর টাইম পিরিয়ড, একটা অসিলেশনে যা টাইম সেটাই টাইম পিরিয়ড। ফার্স্ট পার্ট ডান, পরেরটা বল। হুম বল কি করে করবো, কি ফর্মুলা? একদম 2π√L/g, চল টি বলে দিয়েছে দেখ 2.5, এটা 2π আছে তাই তো, √L/g আছে, এটাকে 2.5 না রেখে 5/2 করে নে, তাহলে সুবিধা হবে না, ক্যালকুলেশনটা ইজি হবে, বুঝলি? 5/2 করে নে। আচ্ছা এদিকে দেখ 1/2π আসবে, এদিকে √L/g হবে, যতটুকু তাড়াতাড়ি করা যায় করছি, 5/4π হবে, হোল স্কয়ার করলাম বোথ সাইড, তাহলে L/g, বুঝছো না? বুঝলি? 5/4π,
রুট তুলতে হবে, হোল স্কোয়ার করতে হবে। তাহলে এল ইকুয়ালস টু, এটা হচ্ছে 25/16 ইন্টু পাই স্কোয়ার ইন্টু জি মাল্টিপ্লাই হবে, জি 9.8। সমঝা? যদি লাস্টের টাইম থাকে ক্যালকুলেশন করবি, নাহলে এখানে ছাড়বি, হাফ নম্বর কাটবে, চিল থাক, এত করতে গেলে টাইম চলে যাবে। কথাটা বুঝতে পারলি? যতটুকু ছোট করা যায়, 9.8 তুললি, 16, 98 কাটলি, 2 2 দিয়ে অ্যাডজাস্ট করলি, রেখে দে ভাই, রেখে দে ভাই। ঠিক আছে, এখানে 10 নিচে যাবে, 10 দিয়ে 25 আলটিমেটলি কেটে ছোট করতে পারিস, বাট ওই রিগোরিয়াস ক্যালকুলেশন চলে গেলি, ফালতু 5 মিনিট চলে যাবে। শোনা, বুঝলি? সহজ জিনিসগুলো, হ্যাঁ, তারপরে করবি, নাহলে এই হাফ নম্বরের জন্য পুরো 10 নাম্বার উড়িয়ে লাভ নেই। এমসিকিউতে দেখবি কতটুকু নাপছে। আচ্ছা, এমসিকিউ না, 1.55 মিটার আসছে। এমসিকিউতে লাস্ট স্টেপ অব্দি তো যাবি, ট্রাই তো করবি, করে দেখবি যে রিগোরিয়াস ক্যালকুলেশন সহজে মাথায় আসছে না। অ্যাপ্রক্সিমেট করা যায়, কিরকম দেখ, অ্যাপ্রক্সিমেট যদি বলিস অ্যাপ্রক্সিমেট করতে, তাহলে জয়েন্টে যেটা করতে হয়, 16 আছে, হ্যাঁ, কাছাকাছি অ্যান্সার হলে ম্যাচ করে না, কাছাকাছি অ্যান্সার হলে ম্যাচ করে না। কিরকম করে অ্যাপ্রক্সিমেট করতে হয় দেখ, এটা পাই স্কোয়ার, তো পাইকে তোর 3 নিতে হবে, 3.14, পাইকে 3 নিতে হবে, 3 ইন্টু 3, তাই তো, আর 9.8 কে 10 নিতে হবে। কাছাকাছি যদি অ্যান্সার থাকে, ধরুন একটা 1.5 আছে, 1.6 আছে, 1.7 আছে, বাস খেয়ে গেছিস, তখন ক্যালকুলেশন করতে হবে। যদি না হয়, সাপোজ এখানে দেখ, 3 3 9 10, এটা কাটলে অলমোস্ট 1 এর মতো হবে, 9/10, তাহলে 25/16, তার মানে হচ্ছে তোর 1 এর থেকে বেশি হবে। 16 প্লাস 8 যদি করি 24, তাহলে 1.8 এর থেকে বেশি হবে, এটা গ্রেটার দেন 1.8, 1.5 সরি। আর এই দেখ না, 16 তো, তার হাফ কত, 8, তাহলে 16 25 করলে তো 1 তো আসবেই, 25 মানে কি, 16 থেকে 8 9 বেশি, তাহলে 8 তো বেশি, মানে 0.5 এক্সট্রা, তাহলে 1.5 এর থেকে বেশি হবে। এটা এইভাবে অ্যাপ্রক্সিমেট করতে হবে, 1.5 এর থেকে বেশি, কিন্তু বেশি খুব ক্রস করবে না, কারণ উপরে 25 আর 16, 8 মানে 0.5, তার থেকে সামান্য বেশি, তো এরকমই একটা অপশন হবে। এইভাবে জয়েন্ট অ্যাপ্রক্সিমেট করতে হবে, সমঝা? ভেরি নাইস, চল এগোই, এটা বল। হুম, এগুলো হোমওয়ার্ক দি কয়েকটা, তাহলে বাড়িতে ট্রাই করতে পারবে। আর একটা আছে না, আর নেই মনে হয়। আচ্ছা, এটা বল। টাইম পিরিয়ড ইনক্রিজ করতে বলেছে, টি ইনক্রিজ করতে বলেছে। আমরা শিখেছি টি প্রপোর্শনাল টু রুট অফ এল, টি প্রপোর্শনাল টু 1/√of g। কি রে, এটা বাবু কি কোইনসাইড করে, যদি এল বাড়ে টি বাড়বে, বল, এটা কি বলে, জি যদি কমে, এটা ইয়েস, দুটো ম্যাচ কর। কোথায় আছে মাস, মাস তো নেই, বাদ দে, অ্যামপ্লিটিউড নেই, এটা তো নেই। অ্যাক্সিলারেশন আমাকে কি টি ইনক্রিজ করতে হবে, অ্যাক্সিলারেশন ইনক্রিজ না ডিক্রিজ হতে হতো, লেন্থ ইনক্রিজ করতে হবে, তাহলে বি। ঠিক আছে, যদি বলতো এখানে অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ, দেখ ডিক্রিজ করলে তখন আবার টি বাড়তো, দুটো অপশন কারেক্ট হতো, বাট অপশন বিটা হবে, তাই তো, সাবাস, বি। ওকে, শেষ। হ্যাঁ, একদম, বোথ অপশন কারেক্ট, তোদের লেভেলে একমাত্র প্রিন্টিং এ ভুল হলে হবে, নালে বোর্ডসে নেই, বোর্ডসে সিঙ্গেল অপশন কারেক্টই রয়েছে। হোমওয়ার্ক ডান, তোমাকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তুই কি লেকচার 1টা দেখেছিলি? সত্যি ভিউজ কাউন্টে তো আসেনি, দেখেছি, যাই হোক, ঠিক আছে তাহলে। আর কোনটা ক্লিক করলে আসছে না? টেকনিক্যাল এরর হতে পারে, আমি দেখছি, আপলোডে ইস্যু হতে পারে।
যদি আমার আসে তাহলে বুঝবো একদম ঠিক আছে। না হয় এরকম টেকনিক্যাল ইস্যু হয়, কারণ ভিডিওগুলো বড় বড় সাইজের তো। UM3ও কিন্তু পাঠিয়ে দিয়েছি, 2 ক্লিক করলাম। ও না, 2টা আসবে না, 2টা 17 এপ্রিল। আজকেই তো, আজকে 9টা 15 পরে পাবি, প্রিমিয়ার করা আছে এটা। এটা 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 আসছে তো। হ্যাঁ, এটা 17 এপ্রিল 9টা 15 পরে এটা হবে। না, তারপরে চেঞ্জও করেছি এটা। এখন ক্লিক করবি, এখন আসবে না, আজকে 9টার পরেই আসবে। প্রিমিয়ার করা আছে ওটা। লেকচার 3টা এখন আসবে, লেকচার 3টা এখন প্রিমিয়ার করা নেই। লেকচার 3টা আছে, লেকচার 3টা প্রিমিয়ার হয়ে গেলে আবার ওটা আসবে। ঠিক আছে, হ্যাঁ। চলো 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 চলো, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, চলো, কিপ স্মাইলিং।